আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা চার ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব। এদের নামগুলো হচ্ছে নেম ফাংশন, অ্যারো ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, ইফি। শুরুতে আমরা নেম ফাংশন নিয়ে কথা বলবো। তো আমরা জানি জাভাস্ক্রিপ্টে যখন আপনার কোনো ফাংশন লেখার প্রয়োজন পড়ে আমাদের কিভাবে লিখতে হয়, একটা ফাংশন, তারপর আমরা একটা নাম দেই, তারপর প্যারেন্থেসিস দেই, তারপর কার্লি ব্র্যাকেট ইউজ করি। তো এই যে আপনি একটা ফাংশন তৈরি করলেন জাভাস্ক্রিপ্টের ভাষায়, এই ফাংশন হচ্ছে নেম ফাংশন। কেন? কারণ এর একটা নাম আছে। তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে যতগুলো ফাংশন এইভাবে নেম আকারে তৈরি করা হয় সবগুলোই হচ্ছে নেম ফাংশন। তো আমরা জানি যে একটা ফাংশন শুধু তৈরি করলেই হয় না, তাকে আমাদের কল করতে হয়, কারণ তার আউটপুটটা দেখার জন্য। এবার আমি যদি ফাংশনটাকে যদি কল করি, দেখেন কোনো আউটপুট আমাকে দেবে না। কেন দিবে না? কারণ আমি এর ভিতর তো কোনো কিছু করি নেই। তো চলেন এটাকে আমরা একবার কনসোল করে দেখি কি আউটপুট পাই আমরা। এবার আপনি যদি এখানে রিলোড দেন তাহলে দেখবেন এখানে শো করবে আনডিফাইন্ড। এর রিজন কি? এর রিজন হচ্ছে যখন আপনি একটা ফাংশন লেখেন, জাভাস্ক্রিপ্ট আপনার কাছে এক্সপেক্ট করে যে এই ফাংশনের ভিতরে আপনি রিটার্ন করবেন যে কোনো কিছু, হতে পারে একটা নাম্বার, হতে পারে স্ট্রিং, যে কোনো কিছু। বাট আপনি যখন এই রিটার্নটা আপনি নিজে করে দিবেন না, তখন জাভাস্ক্রিপ্ট নিজে থেকেই এইভাবে রিটার্ন করে দেয় আনডিফাইন্ড। যার কারণে আমরা যখন কনসোল করলাম তখন আমরা সেই আনডিফাইন্ডটা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয়, যখন আপনি একটা ফাংশনকে রান করবেন, ওই ফাংশনে যে রিটার্নের যে ভ্যালুটা, মানে আপনি যে এখানে রিটার্ন করতেছেন সামথিং, এই রিটার্নকৃত ভ্যালুটা দেখার জন্য অবশ্যই আপনাকে কনসোলের ভিতর রাখতে হবে, অর্থাৎ কনসোলের ভিতরে এই ফাংশনটা আপনাকে রান করতে হবে। ওকে, এবার আমরা কি করব, আমরা আপাতত কোনো কিছু রিটার্ন করে রাখবো, বাট আমরা রিটার্ন কিন্তু আউটপুটটা দেখবো না, আমরা এখানে কিছু কনসোল করব। ধরেন এখানে আমি আপাতত দিয়ে রাখলাম লগ সাম। আর সামটা একবার দিছি, একবার হাই লিখি, এই যে হাই দিয়ে দিচ্ছে। এবার আমরা কথা বলবো এই ফাংশনের প্যারামিটার নিয়ে, প্যারামিটার এবং আর্গুমেন্ট নিয়ে। অনেক সময় হয় যে আপনারা দেখেন যে ফাংশনের ভিতরে এইখানে অনেক সময় অনেকেই ডাটা পাস করে, লাইক কিভাবে পাস করে ডাটা, অনেক সময় অ্যারে পাস করে, অনেক সময় অনেকে অবজেক্ট পাস করে। এই যে একটা ফাংশনের ভিতরে সে কি করলো, ফাংশনটাকে কল করলো, কল করার পর এইখানে কমা কমা দিয়ে অনেকগুলো ডাটা যে পাস করতেছে, এই পাস করাকে বলা হয় প্যারামিটার। মানে এখানে যে আপনি একটা ডাটাগুলো পাস করতেছেন সেটাকে বলা হবে প্যারামিটার। এখানে যে ডাটাগুলো পাস করবেন ও কিন্তু সেই ডাটাগুলোকে ক্যাচ করে। কিভাবে ক্যাচ করে? এখানে যে ডাটাগুলো পাঠাচ্ছেন সেগুলোকে ক্যাচ করার জন্য এইখানে আপনাকে ধরতে হবে ভেরিয়েবল আকারে, যেগুলো আপনাকে নাম ডিফাইন করে দিতে হবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম এ, বি, সি, ডি। তার মানে এগুলো হয়ে গেলে এখন আমার আর্গুমেন্ট, এগুলো হয়ে গেল আমার কাছে হচ্ছে প্যারামিটার। তার মধ্যে আপনি একটা জিনিস দেখেন, আমি এখানে চারটা ডাটা টাইপ সেট করে দিছি। দুইটা ছিল আপনার নাম্বার, একটা অ্যারে, আর একটা ছিল অবজেক্ট। তো এই যে চারটা ডাটা আমি হচ্ছে যে পাস করতেছি, সেই চারটা ডাটা কিন্তু এখন এই চারটা ভেরিয়েবলের মধ্যে বা প্যারামিটারের মধ্যে আপনার কিন্তু সেট হয়ে গেছে। সেগুলো যদি এবার আমি একটু দেখতে চাই, আপনি দেখেন আপনাকে দিবে। প্রথমটার মধ্যে চলে গেছে 2, তারপরটার মধ্যে চলে গেছে 456, পরেরটার মধ্যে অ্যারে, পরেরটার মধ্যে হচ্ছে আপনার অবজেক্ট। তার মানে আপনারা বুঝলেন যে আমি যে ডাটাগুলো এখানে পাস করব সেই ডাটাকে আমাকে এখানে ক্যাচ করতে হবে, এবং সেগুলো যদি আমি চাই সেগুলো আমি এখানে কনসোল করতে পারবো। অথবা এগুলো কনসোল না করে আপনি বিভিন্ন যোগ বিয়োগ বা আপনার যে ক্যালকুলেশনগুলো আছে, ক্যালকুলেশন করে আপনি যদি এখানে যা দিবেন রিটার্ন আকারে সেটাই আপনি আউটপুটে দেখতে পাবেন। এবার আমরা কি করব, একটা ফাংশন তৈরি করব যে ফাংশনের মধ্যে আমরা দুইটা নাম্বারের যোগফল বাইর করব, এরকম টাইপের একটা আমরা ফাংশন তৈরি করব। তো এগুলো আমার কিছু লাগবে না, আমি জাস্ট এখানে a, b লিখবো। যেহেতু আমার নাম্বারের যোগফল লাগবে, আমি লিখব নাম্বার সাম। আরেকটা বিষয়, এই যে নাম, যেটা অলওয়েজ আপনি কি করবেন, ছোট হাতের নাম ব্যবহার করবেন। মানে যে নামগুলো আপনি ব্যবহার করবেন ফাংশনের সেগুলো অলওয়েজ লিখবেন ছোট হাতের দিয়ে। যদি আপনার দুইটা ওয়ার্ডের হয় তাহলে সেটাকে ব্যবহার করবেন ক্যামেল কেস।
ক্যামেল কেস জিনিসটা যখন ব্যবহার করবেন সে জাভাস্ক্রিপ্টের কাছে আপনার খুবই গ্রহণযোগ্য, মানে জাভাস্ক্রিপ্ট পছন্দ করে কেন জানি ক্যামেল কেসকে। আর ভুলেও এই নামগুলোকে আপনি বড় হাতের দিয়ে শুরু করবেন না। ওকে, এবার আমরা এটাকে লিখবো এভাবে। আমরা যেহেতু কনসোল করতে হবে, যেহেতু আমরা রিটার্নের মাধ্যমে পাস করব, তো নিলাম। তো আমি ধরেন যে কোনো নাম্বার লিখবো, 10 আর 20-এর যোগফল বের করব। তো আমাকে কি করতে হবে, আমি জানি আমার এই 10 চলে যাবে এর কাছে, 20 চলে যাবে বির কাছে। তার মানে আমি কি করব, এ প্লাস বি, যেহেতু আমার যোগ লাগবে দুইটা সংখ্যার। এবার আমি যদি রান করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 30। ওকে, এবার ধরেন আপনি এখানে আরো কিছু ডাটা পাস করলেন, ধরেন 5, 9, 8, 7, আরো অনেক ডাটা। এখন আমরা জানি কি, যে এখানে যতগুলো আমি ডাটা পাস করব ততগুলো ডাটা ধরার জন্য আমাকে এভাবে নাম দিতে হবে। আমি এখানে দিলাম আর দিলাম, তারপর বি দিলাম, আর যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। তো এবার ভাবেন, কেউ যদি এখানে অসংখ্য আর্গুমেন্ট সেট করে দেয় তাহলে কিন্তু আপনি ধরতেই পারবেন না যে আপনাকে কতগুলো এখানে প্যারামিটার সেট করতে হবে। আপনি এই কারণে ধরে রাখেন যে আপনি দিয়ে রাখছেন 20টা প্যারামিটার, বাট সে আর্গুমেন্ট সেট করছে 50টা। তখন তো যখন আপনি জানবেন না যে এখানে কতগুলো ডাটা আসতে পারে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রেস্ট প্যারামিটার। এই রেস্ট প্যারামিটার কিভাবে লিখতে হয়, 3টা ডট দিবেন, ডট দেওয়ার পর আপনি যে কোনো নাম ব্যবহার করেন। আর এখানে ক্যামেল কেস ব্যবহার করবেন যদি আপনার প্রয়োজন পড়ে। তো তো আমি যেহেতু নাম পাবো, মানে আমার নাম্বার পাবো, সেহেতু আমি লিখবো হচ্ছে নাম। এবার আমি যদি রিটার্নটাকে একটু বাদ দেই, আচ্ছা রিটার্নটা কিছু একটা দিয়ে রাখি আপাতত, রিটার্ন সাপোজ কিছু একটা দিয়ে রাখি। আর আমি দেখতে চাচ্ছি যে এটা আমাকে কি দিচ্ছে আসলে। আমি একটু লক করি, লক করে যদি এবার আপনি এখানে দেখেন, আপনাকে একটা সে পিওর অ্যারে দিচ্ছে। তার মানে কি বুঝলেন, যে এখানে যে আর্গুমেন্টগুলো আপনি পাস করবেন, আপনি যে কোনো কিছু পাস করতে পারেন, যে কোনো ডাটা টাইপ, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, যেগুলো যেগুলো জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। তো এগুলো কি করবে, সে এই রেস্ট প্যারামিটারের মাধ্যমে অ্যারে আকারে জমা করে রাখবে। এবার ধরেন আপনি চাচ্ছেন এই 20টাকে অ্যাক্সেস করার জন্য, মানে 20-এর ডাটাটা শো করানোর জন্য। জাস্ট এই ইন্ডেক্স নাম্বার কত, 1, আপনি রিফ্রেশ দেন, ওই দেখেন আপনি 20 দিয়ে দিচ্ছে। এবার আমি চাচ্ছি যে এইখানে যতগুলো নাম্বার সে পাস করবে সেই নাম্বারে একটা যোগফল আমি বাইর করব। আমরা জানি কি, যে রিডিউসের মাধ্যমে আমরা এই কাজটা অনেক সহজে করতে পারি। যারা আমার রিডিউসের ভিডিওটা দেখেন নাই, আমি এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে রিডিউসের যে লিঙ্কটা সেটা দিয়ে দেব। তো আমি লিখলাম রিডিউসের মধ্যে আমরা জানি এখানে একটা ফাংশন লিখতে হয়। এই ফাংশনের মধ্যে আমাদেরকে দুইটা প্যারামিটার লাগে, একটা অ্যাকুমুলেটর আর একটা লাগে হচ্ছে ভ্যালু। আমি জাস্ট লিখব হচ্ছে অ্যাকুমুলেটর প্লাস ভ্যালু। যদি আমি এবার দিয়ে দেই, আমি এটাকে একটু অফ করে দেই, তাহলে দেখবেন যে এই প্রত্যেকগুলো সংখ্যার যোগফল সে আমাকে দিয়ে দেবে। দেখেন দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন যে কিভাবে আসলে রেস্ট প্যারামিটার ব্যবহার করতে হয়। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমি আবার এটাকে একটু কমেন্ট করি, কমেন্ট করে আমি আবার রিটার্ন কোনো কিছু একটা দিয়ে দিই, হাই দিয়ে দিই। এখন আপনি চাইলে এখানে একটা ভাগ করতে পারেন। কিরকম ভাগ, আপনি চাচ্ছেন যে প্রথম দুইটা ডাটাকে আপনি আলাদাভাবে অ্যাক্সেস করবেন এবং বাকি ডাটাগুলোকে আপনি অ্যারে আকারে অ্যাক্সেস করবেন। যে কিছুক্ষণ আগে যেটা আপনারা দেখলেন আর কি, যে নামের মধ্যে আমাকে অ্যারে আকারে ডাটাগুলো দিচ্ছিল। তো আপনি চাচ্ছেন এই দুটো ডাটাকে আপনি আলাদাভাবে ধরবেন, বাকিগুলোকে আপনি অ্যারেতে নিয়ে যাবেন। তখন যেটা আপনি করতে পারেন, এই জায়গাটা আপনাকে বলে দিতে হবে a, b, তারপর আপনাকে লিখতে হবে রেস্ট যে আপনার প্যারামিটারটা আছে সেটা। এবার এগুলোকে যদি আপনি একটু লক করেন, এগুলোকে যদি লক করেন তাহলে আপনি দেখবেন এর মধ্যে চলে গেছে 10, বির মধ্যে চলে গেছে আপনার 20, বাকি যে ডাটাগুলো আছে সেগুলো আকার হচ্ছে এইখানে অ্যারে আকারে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। আমি এখানে ডট ডট ব্যবহার করছি, আমাকে ডট ডট দেওয়া যাবে না, এই যে অ্যারে আকারে আমাকে দিয়ে দিচ্ছি ডাটাগুলো। এখন আপনি যদি চাইতেন যে না আমি 5কেও অ্যাক্সেস করব, তাহলে জাস্ট আপনাকে লেখা লাগতো সি, কমা দেন,
তাহলে আপনি হচ্ছে 5 এখান থেকে বের হয়ে আসবে। দেখি এখানে সি ব্যবহার করা হয়নি। এই দেখেন 10 20 5, তারপর হচ্ছে আপনার এটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনার যদি এরকম কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এইভাবে। দেন এবার আপনার রিকোয়ারমেন্ট হলো যে আমি এখানে কোনো কিছুই ব্যবহার করব না, এগুলো বাদ দিলাম, আমি কোনো কিছু ব্যবহার করব না, বাট এই যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি অ্যাক্সেস করব। অর্থাৎ এই যে আমাকে ডাটাগুলো আর্গুমেন্ট আকারে আমি দিচ্ছি সেইগুলো আমি প্যারামিটার ছাড়া ইউজ করব, উইদাউট প্যারামিটার। তখন জাভাস্ক্রিপ্ট একটা অপশন আপনাকে দিয়ে দিছে, সেটা হচ্ছে আপনার আর্গুমেন্ট, আর আর্গুমেন্টস। এটা যদি দেখেন এটা দেখতে কিন্তু অ্যারের মতো, দেখবেন যে আপনাকে অ্যারের মধ্যে এগুলো ডাটা দিচ্ছে, কিন্তু এটা আসলে অ্যারে না। এই যে দেখেন অ্যারের মধ্যে আপনাকে ডাটাগুলো দিচ্ছে, দেখতে অ্যারের মতো, বাট এটা আসলে একটা অ্যারে না। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অবজেক্ট যেটাকে বলা হয় আর্গুমেন্ট অবজেক্ট। এর মানে হচ্ছে এ কি করে, এই ভেরিয়েবলটা কি করে, আপনার এই যে ডাটাগুলো আছে না, এই সবগুলো ডাটাকে নিয়ে সে একটা অবজেক্টে কনভার্ট করে। সে অবজেক্টের মধ্যে সে এইভাবে কি আর ভ্যালু আকারে রাখে। অর্থাৎ 0 নাম্বার ইয়াতে কিতে হচ্ছে আপনার প্রথম ডাটা রাখবে, তারপর 1 নাম্বার কি এর মধ্যে হচ্ছে দ্বিতীয় ডাটা রাখবে। এভাবে আপনার কি ভ্যালু পেয়ার আকারে সে একটা অবজেক্ট তৈরি করে ডাটা রাখবে, এবং তার মধ্যে একটা ফাংশনও থাকে, ইটারেটর ফাংশন। তো এটা কিন্তু অ্যারে না। যদি আমরা এর একটু প্রমাণ দেখতে চাই, যদি আপনি এই যে আমাদের রিডিউস যেটা আছে সেটাকে যদি আমরা একটু খুলি, আমরা কি জানি যে এই রিডিউস হচ্ছে অ্যারেরই একটা মেথড। যদি এটা আসলে একটা অ্যারে হয়ে থাকে এই আর্গুমেন্টটা, তাহলে এই ফাংশনটা আমাদেরকে কিছু না কিছু আউটপুট দিবে। চলেন আমরা এটাকে রান করি। ওই দেখেন বলতেছে আর্গুমেন্ট ডট রিডিউস ইজ নট এ ফাংশন। এর মানে হচ্ছে এই আর্গুমেন্টের মধ্যে সে রিডিউস নামে কোনো ধরনের ফাংশন সে খুঁজে পায়নি। তো যদি আপনার এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমি এখানে কোনো ধরনের রেস্ট প্যারামিটার ব্যবহার করব না বা কোনো প্যারামিটারই ব্যবহার করব না, বাট আর্গুমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে সলভ করব, তখন এই আর্গুমেন্ট তো একটা আপনার অবজেক্ট, তাকে তো অ্যারে বানাতে হবে। যদি আপনি অ্যারে না বানান তাহলে তো আপনি রিডিউসে সেটাকে কনভার্ট করতে পারবেন না। তাই এটা কনভার্ট করার সিস্টেম হচ্ছে দুইটা। সরি, এখানে একটা অ্যারে ব্যবহার করবেন, তারপর স্প্রেড অপারেটর ব্যবহার করবেন। আমার কেন জানি অনেক মিস্টেক হচ্ছে। আর্গুমেন্ট, হ্যাঁ। এবার যদি আমি একটু রিলোড দেই, এইবার দেখেন আপনাকে আউটপুট দিয়ে দিচ্ছে 64, কারণ এটা এখন সেটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। মূলত এই অবজেক্টটাকে অ্যারেতে কনভার্ট করার দুইটা নিয়ম। একটা হচ্ছে আপনি এই স্প্লিট অপারেটর মাধ্যমে করতে পারেন, একটা অ্যারে তৈরি করে স্প্লিট অপারেটর। আর একটা ওয়ে হচ্ছে, আমি যদি লক করি, আপনাকে লিখতে হবে অ্যারে ডট ফ্রম। ডট ফ্রম, এই ফ্রমের মধ্যে আপনাকে এই আর্গুমেন্টটা বলে দিতে হবে, তাহলে সেটা একটা পিওর অ্যারে আপনাকে কনভার্ট করে দেবে। এই দেখেন পিওর একটা অ্যারে কনভার্ট করে দিচ্ছে। তো এটাও যদি আপনি এখানে কপি করে দেন তাও কিন্তু সেটা কাজ করবে। যদি আমি একটা অল্টার জেড দিই, হ্যাঁ এই দেখেন তাও কিন্তু সেম কাজ করতেছে। তো এই গেল। আর কি বাকি গেল, হ্যাঁ আপনি রিটার্নের পর যদি কোনো কিছু লেখেন, ধরেন আমার তো এটা শো করতেছে, তো আমি আপাতত চাচ্ছি না এটা আমার শো করুক, আমি এই কনসোলটাকে রিটার্নের পরে গিয়ে লিখছি, তাহলে কিন্তু আপনার কনসোলে মানে এই যে কনসোলটা এটা কিন্তু আপনার কাজ করবে না। অলরেডি আমার এই যে ব্রাউজার, সরি আমার যে ভিএক্স কোড সেটা কিন্তু এটাকে ব্লার করে দিছে একটু। এর রিজন হচ্ছে যখন আপনি একটা ফাংশন লেখেন, ওই ফাংশনের মধ্যে আপনি অনেক কাজ করছেন, কাজ করার পর যখনই আপনি রিটার্ন করবেন জাভাস্ক্রিপ্টের কাছে ওই জায়গায় হচ্ছে ওই ফাংশনের এন্ডিং পয়েন্ট। মানে জাভাস্ক্রিপ্ট এই লাইনের পর, এই রিটার্নের লাইনের পর আর নিচে কোনো লাইন এক্সিকিউশন করবে না। যদি এর নিচে কোনো কোড থাকে সে সেটা দেখবেও না, সেটা নিয়ে ভাববেও না, কোনো কাজও করবে না। তার মানে রিটার্নের পর যে আপনি যতই কন্ডিশন দেন না কেন, যতই লক করেন না কেন, যাই কিছু করেন না কেন, এগুলো কোনো কাজের না। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, এই গেল হচ্ছে আমাদের নেম ফাংশন। এবার আমরা দেখব হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। চলেন। ওকে, অ্যানোনিমাস ফাংশন হচ্ছে ওই সকল ফাংশন যে ফাংশনগুলোর মধ্যে আপনার নাম থাকে না। লাইক আপনার একটা ফাংশন থাকবে ঠিকই, সাপোজ আমি একটা ফাংশন স্টেটমেন্ট নিয়ে আসি, এটা একটা অ্যানোনিমাস ফাংশন, কারণ এই ফাংশনের কোনো নাম নেই। অর্থাৎ যে ফাংশনের কোনো নাম থাকে না সেটি হচ্ছে আপনার অ্যানোনিমাস ফাংশন।
তো এগুলো আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি। লাইক আপনি একটা অবজেক্ট লিখছেন, আমি একটা ভেরিয়েবল তৈরি করে লিখে দেখাই। অবজেক্ট আমি একটা তৈরি করি, অবজেক্ট নিলাম, আমি এখানে লিখলাম ইউজার নেম সুমন, এবং এই অবজেক্টের ভিতরে ধরেন আমি একটা ফাংশন লিখব। তখন আমি লিখলাম যে শো ডাটা, মানে ডাটাকে শো করার জন্য আমি একটা ফাংশন লিখব। তাই আমি এর কি হিসেবে বা প্রপার্টি হিসেবে আমি একটা ডাটা দিয়ে দিলাম, এবং ভ্যালু ভ্যালু হিসেবে আমি এবার একটা ফাংশন লিখব। এই ক্ষেত্রে যে আপনি একবার কিন্তু লিখে দিচ্ছেন এটার আন্ডারে একটা ফাংশন থাকবে, তখন আপনি এই নামটা ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে এটা হয়ে যাবে একটা অ্যানোনিমাস ফাংশন। ধরেন আপনি এখানে দিলেন লগ আউটপুট, এবার আপনি চাচ্ছেন যে এই ফাংশনটাকে আপনি অ্যাক্সেস করবেন, তাহলে কিভাবে করবেন? এই অবজেক্টটা আমরা একটু বাইরে নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা জাস্ট এটাকে ধরে কল করে দেব। আমরা জানি কি অবজেক্ট একটা প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য আমাকে ডট ব্যবহার করা লাগে। ওর প্রপার্টি ছিল শো ডাটা, শো ডাটা যেহেতু একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমরা জাস্ট কল করলাম। যদি এবার আমরা রিলোড দিই, এই দেখেন আউটপুট। তো এই ক্ষেত্রে এটা ব্যবহার হয়। দেন আরেকটা ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে সেট টাইম আউট। লাইক আপনি এখানে দেখলেন সেট টাইম আউট, এই ক্ষেত্রে আপনি একটা ফাংশন তৈরি করলেন। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো ধরনের ফাংশন নাম ইউজ করি না, এবং এখানে আমরা বলে দিলাম যে 1 সেকেন্ড পর তুমি একটা আউটপুট দিবা। কি আউটপুট দিবা? লক করবা হচ্ছে হাই। যদি আমরা রিলোড দেই, 1 সেকেন্ড পর শো করবে এই যে হাই। তো এই ধরনের কেসে আমরা কি করি, যখন একটা ফাংশনের আন্ডারে আরেকটা ফাংশন লেখা হয়, অথবা আপনার অবজেক্টের ভিতর যখন আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করি, তখন আমরা এই অ্যানোনিমাস ফাংশনটা আমরা ব্যবহার করে থাকি, যেটা আসলে কোনো ধরনের নাম থাকে না। আবার এটা অনেক সময় আপনার পমিজের ক্ষেত্রেও দেখবেন যে পমিজের দেন এবং কেস নামে একটা অপশন থাকে। ওই দেনের মধ্যে আমরা একটা ফাংশন লিখি ঠিকই, বাট এর কোনো নাম থাকে না। তো অবশ্যই সামনের ভিডিওতে আমি পমিজ নিয়ে আলোচনা করব, কিভাবে পমিজ কাজ করে, কিভাবে লিখতে হয় ইন ডিটেলসে। তো ঠিক আছে, এবার আমরা একটু আরেকটা দেখি ইউজ কেস। সেটা হচ্ছে এটা ভেরিয়েবল নেই, এটা সবসময় এই ভেরিয়েবলের ক্ষেত্রেই ব্যবহার বেশি হয় আর কি। ধরেন আপনি একটা ভেরিয়েবল লিখলেন, যেই ভেরিয়েবলের মধ্যে আপনি একটা ফাংশন লিখবেন, তখন কিন্তু এই ফাংশনে আপনার নাম লেখা লাগবে না। যে আমি শো ডাটা নামেই লিখি। আপনি ভেরিয়েবল লিখলেন, আমরা কি জানি যে ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, স্ট্রিং, অবজেক্ট, অ্যারে, যেগুলো যেগুলো ডাটা টাইপ সাপোর্ট করে। এখানে আপনি চাইলে একটা ফাংশনও লিখতে পারেন, বাট এইখানে যখন আপনি ফাংশন লিখবেন তখন কিন্তু ওই ফাংশনে আপনাকে নাম লেখা যাবে না। আপনি লিখতে পারবেন, লিখতে অসুবিধা নেই, বাট লেখাটা গুড প্র্যাকটিস না। এই লেখেন, লেখার পর ধরেন আমরা এখানে দিলাম কনসোল, কনসোলের মধ্যে দিলাম হাই বা হ্যালো হ্যালো। এবার আমরা চাচ্ছি যে এটাকে আমরা রান করব, তাহলে এই সম্পূর্ণ ফাংশনের বডিটা বা ডিক্লারেশনটা চলে আসছে এই ভেরিয়েবলের আন্ডারে। এবার এটাকে যদি আপনি ধরে করেন, ফাংশনটাকে রান করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার এই হ্যালোটা শো করতেছে। তার মানে এখন এই ফাংশনের সম্পূর্ণ অ্যাক্সেস চলে গেছে এর কাছে। মূলত আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশন লেখার প্রয়োজন পড়ে আমাদের, তখন কিন্তু আমরা এই অ্যানোনিমাস ফাংশনটা ব্যবহার করে থাকি। কারণ সেক্ষেত্রে এই ফাংশনের নাম, এই যে এখানে যে একটা নাম দেওয়া লাগতো, সেই নামের কাজটা করবে এই ভেরিয়েবলটা। মানে ধরতে পারেন যে এইভাবে কাজ করতেছে, ধরে নেন আর কি এইভাবে কাজ করতেছে। তো এই নামটা আমি এখানে না লিখে এই জায়গায় লিখি। তো এই গেল হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এখন আমরা দেখব হচ্ছে অ্যারো ফাংশন। এটা হচ্ছে ES6 এর একটা বেস্ট ফিচার বলে আমি মনে করি। কারণ এই ক্ষেত্রে একটা ফাংশন যখন আপনি লিখবেন, সেই লেখাটার মানে এতটা শর্টে হয় যেটা বলার বাইরে। চলুন আমরা একটু দেখি। তো আমি একটা কাজ করি, একটা ফাংশন এখানে তৈরি করি। ফাংশনের মধ্যে দিলাম প্রিন্ট ডাটা নামে একটা ফাংশন তৈরি করলাম। ধরেন এই ফাংশন একটা প্যারামিটার নেয় ডাটা নামে, এবং সেই ডাটাটাকে সে কি করে রিটার্ন করে, রিটার্ন ডাটা। এবং আমরা জানি কি এটাকে আমাকে অবশ্যই কনসোল করতে হবে আউটপুটটা দেখার জন্য। যদি আমরা এভাবে দিই, তাহলে আমরা চাচ্ছি যে হ্যালো কথাটুকু শো করুক। ওকে, এবার যদি আমরা এটাকে একটু ক্লিক করি, এই দেখেন শো করতেছে হচ্ছে আমার হ্যালো। তো এটাকে আমি জাস্ট একটু কমেন্ট করে রাখবো, এটা বোঝার জন্য যখন আপনি অ্যারো ফাংশন ব্যবহার করবেন যে এই যে লাইনগুলো কত কমে যাচ্ছে।
তো অ্যারো ফাংশন অবশ্যই আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে লিখতে হবে। ভেরিয়েবল না, আপনি চাইলে সেট টাইমের মতো লিখতে পারেন, আপনি চাইলে একটা অবজেক্টের মতো লিখতে পারেন। ওটা আমি দেখাবো, প্রথমে আমি দেখাবো ভেরিয়েবলের মধ্যে আমার নিলাম। নেওয়ার পর ধরেন আমি চাচ্ছি এই নামে আমার একটা কি থাকবে, ফাংশন থাকবে। তার মানে ভেরিয়েবলের মধ্যে নিলাম। নেওয়ার পর আমি কি করব, প্যারেন্থেসিস দিব। দেওয়ার পর এইখানে একটা অ্যারো চিহ্ন দিব। দেওয়ার পর আমি কার্লি ব্র্যাকেট দেব। এই হয়ে গেল আমার অ্যারো ফাংশন। এক্ষেত্রে দেখেন আমি কিন্তু কোথাও এইভাবে বলে দেই নাই, লাইক আমি আগের একটু এক্সাম্পলে যাই, লেট শোর মধ্যে আমি কিন্তু এই ফাংশন কথাটা লিখি নাই। তফাৎটা দেখেন, আমি কিন্তু এই ফাংশন কথাটা এখানে উল্লেখ করি নাই। এই ফাংশন কথাটা না লেখার কারণে আমাকে লিখতে হবে এই অ্যারো চিহ্নটা। এই অ্যারো চিহ্নটা যখন আমরা দিব, জাভাস্ক্রিপ্ট মনে করবে এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন। তখন কিন্তু আপনি আবার এখানে বলে আবার এইভাবে লিখবেন না, দুটো একসাথে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ইরর পেয়ে যাবেন। যদি আপনি রিফ্রেশ দেই আমাকে এখন ইরর দিবে, সিনট্যাক্স ইরর। ওকে, অ্যারো ফাংশন হয়ে গেল। মূলত অ্যানোনিমাস ফাংশন, নেম ফাংশন, অ্যারো ফাংশন সবগুলো একইভাবে কাজ করে। আপনি অ্যারো ফাংশনের মধ্যে যেভাবে রেস্ট প্যারামিটার ব্যবহার করতে পারবেন, আপনি যেভাবে এখানে স্প্লিট ব্যবহার করতে পারবেন, যেভাবে আপনি আর্গুমেন্ট নিতে পারেন, সব সেমভাবে কাজ করবে, জাস্ট লেখার ধরনগুলো একটু ভিন্ন। এছাড়া আর এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তো এবার আমি চাচ্ছিলাম কি যে আমি এই জায়গাটায় এই আউটপুটটা নিয়ে আসবো। তো আমি চাচ্ছিলাম কি রিটার্নের মধ্যে আমি হচ্ছে ডাটা দেব। ডাটা দিলাম। ডাটা দেওয়ার পর আমি এটাকে একটু নিয়ে আসলাম। এবার দেখবেন সেম, কি ভুল গেল, সরি ডাটা এখানে ধরি নেই, ডাটা। এবার যদি দেই, এই যে হ্যালো দিচ্ছে। তাহলে বলতে পারেন যে ঠিক আছে, যে কিছু লাইন তো আমার শর্ট হইলো, তাহলে এটাকে আরো কিভাবে শর্ট করা যায়। যখন আপনার এই অ্যারো ফাংশনের মধ্যে একটা জিনিসই রিটার্ন হবে, মানে একটা ডাটা নিয়ে রিটার্ন হবে, তখন আপনাকে রিটার্ন এভাবে বলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার প্যারেন্থেসিস আছে এগুলো সব বাদ, জাস্ট হবে ডাটা। যদি আপনি দেন দেখবেন আপনার সেম আউটপুট আপনাকে দিচ্ছে। আবার যখন একটাই আপনার প্যারামিটার হবে তখন আপনাকে যে প্যারেন্থেসিসটা আছে সেটা আপনাকে না দিলেও চলবে। দেখেন আপনার হ্যালো শো করতেছে। তার মানে একটা জিনিস দেখেন, কত বড় একটা লাইন, দেখেন কত সংক্ষেপে আমরা লিখতে পারলাম। এটা কিন্তু আপনার একটা ফাংশন, বোঝা যাচ্ছে না যে একটা ফাংশন, বাট এটা আসলে একটা ফাংশন হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে অ্যারো ফাংশনের পাওয়ার, মানে একদম শর্টে লেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। দেন আপনি যখন এই যে সেট টাইমার ব্যবহার করতেছেন, তখন কিন্তু আমরা কি করি, অ্যারো ফাংশনের ব্যবহার করি। তখন আমাদেরকে ওই যে লিখতে হয় না আবার এত কষ্ট করে যে ফাংশন, এত বড় লেখাটা আমাদের লেখার প্রয়োজন পড়ে না। জাস্ট নিলাম। নেওয়ার পর ধরেন যদি আমি এখানে কনসোল করতে চাচ্ছি, আচ্ছা এটা দিয়ে আগে দেখাই, লক করব। ধরেন আমি হাই। এবার আমি ধরেন এখানে চাচ্ছি যে 1 সেকেন্ড পরে এটা কাজ করুক। যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, ওই দেখেন আমাকে হ্যালো দিচ্ছে, তারপর দিচ্ছে হচ্ছে হাই। এবার আমি বলছিলাম যে আমরা তো কি করব, এক লাইনে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি। তখন সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই কার্লি ব্র্যাকেটে আমার দরকার নাই, আমি জাস্ট এক লাইনে লিখব। হয়ে গেল আমার ফাংশন, আমি তৈরিও করলাম, ফাংশনটাকে কনসোলও করলাম। এবার যদি আমি রিলোড দেই, 1 সেকেন্ড পর আমাকে আউটপুট দিচ্ছে। তো এই ছিল অ্যারো ফাংশন, বা যে বিষয়গুলো আছে অ্যারো ফাংশনে ওগুলো সেম আগের মতোই কাজ করবে। জাস্ট আমি ছোট্ট একটা এক্সাম্পল দেবো অ্যারো ফাংশনের রেস্ট প্যারামিটারের। ধরেন আমরা এখানে রিটার্ন করলাম, রেস্ট প্যারামিটার হিসেবে নেই, একটা দেখলে বাকিগুলো বুঝতে পারবেন। সাপোজ আমি যাচ্ছি নাম, তো আমি এই নামটা এখানে লিখে দিলাম। আমরা জানি এখানে আমরা একটা অ্যারে পাবো, তো এইটাকে নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট এইখানে কিছু ডাটা পাস করলাম, লাইক স্ট্রিং হ্যালো, তারপর ধরেন একটা ডাটা পাস করলাম। এবার আমি বলছিলাম যদি আমরা একটাই জিনিস রিটার্ন করতে হয় তাহলে আমার এটা লাগে না, এটা আমরা বাদ দিয়ে দিই, শুধু আমাদের থাকবে হচ্ছে নাম। এবার যদি আমরা একটু কনসোল করি, যেহেতু এটা রিটার্ন করছে তাই আমাদের কি করতে হবে, কনসোল করে দেখতে হবে। জাস্ট আমরা এটা দিয়ে দিই, দেওয়ার পর যদি রিলোড দিই, ওই দেখেন আমাকে অ্যারে দিচ্ছে।
এই ছিল আমাদের হচ্ছে অ্যারো ফাংশন। ওয়েল, তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন নেম ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে অ্যানোনিমাস ফাংশন লিখতে হয়, অ্যানোনিমাস ফাংশন কখন আমরা ব্যবহার করবেন, কিভাবে সেটা কাজ করে, তারপর অ্যারো ফাংশন আপনি কিভাবে লিখবেন, সেটা কিভাবে কাজ করে, এগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন এতক্ষণে। এবার আমরা দেখব ইফি। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ইফি ইফির এবার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটা ফাংশন লিখতে হবে, কিন্তু সেই ফাংশনের নাম থাকা যাবে না। অর্থাৎ আমি যদি একটু লিখি ফাংশন স্টেটমেন্ট, তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটা অ্যারো ফাংশনও হতে পারে, অর্থাৎ এইভাবেও আপনি লিখতে পারেন, বাট এই ফাংশনের কোনো নাম থাকা যাবে না। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। তো আগে এক্সাম্পলে আসি। এরপর এই ফাংশনের সম্পূর্ণ বডিটাকে আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিসের মধ্যে আপনাকে রাখতে হবে। রাখার পর এবার এই ফাংশনটাকে আপনাকে কল করে দিতে হবে। এবার আমি যদি এখানে লিখি হ্যালো, তাহলে এটা আমার একটা হয়ে গেল ইফি ফাংশন। ইফি ফাংশন। তো আমরা কেন আসলে ইফি ফাংশনটা ব্যবহার করি সেটা আপনাকে জানতে হবে, কারণ আমরা সেমি কাজ, এই সেম কাজটা কিন্তু আমরা চাইলে এভাবেও করতে পারতাম। হ্যাঁ, এভাবে করতে পারতাম। তখন এখানে একটা নাম দিলাম হচ্ছে আমরা শো, এবং এই ফাংশনটা কিন্তু আমরা কল করতে পারতাম। এই ক্ষেত্রে কিন্তু এটা আপনার নেম ফাংশন, এটা কিন্তু আর ইফি ফাংশন হবে না। ইফি ফাংশন হওয়ার জন্য আপনাকে এরকম ফরম্যাটে আসতে হবে। তো এই ইফি ফাংশনটা আমরা কেন ব্যবহার করি, এর রিজন হচ্ছে যখন আপনি একটা লাইব্রেরি তৈরি করবেন নিজে, যখন আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখবেন, তখন ধরেন আপনি চাচ্ছেন যে একটা লাইব্রেরি তৈরি করবেন। তো আপনি একটা লাইব্রেরি তৈরি করতে পারেন, একটা প্যাকেজ তৈরি করতে পারেন, অথবা আপনি একটা প্রবলেম সলভ করার জন্য একটা ফাংশন তৈরি করতে পারেন। আপনি চাচ্ছেন যখন এই পেজে কেউ আসবে, ধরেন আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট হোম পেজ, এই পেজে যখন আসবে তখন এই ফাংশন যেন ইমিডিয়েটলি ভাবে রান হয়। এই ফাংশন যাতে আসা মাত্রই রান হয়, আপনি যদি রিফ্রেশ দেন ওই দেখেন আপনাকে রান করতেছে। এখন এই রানটা আপনি দুইভাবেই করতে পারেন, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। মূলত এর কনসেপ্টটার মেন কারণ হচ্ছে, মানে ইফি ফাংশনের মেন রিজন হচ্ছে যে আপনি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলেন, ধরেন var নামে একটা ভেরিয়েবল তৈরি করলেন, দিলেন যে a, দেওয়ার পর এর একটা ভ্যালু সেট করলেন আপনি হচ্ছে 10। দেওয়ার পর আপনি এটা এখানে কনসোল করলেন। তার মানে কি, এই পেজে আসা মাত্রই, যেহেতু আমি আমার ইন্ডেক্স পেজের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এটাকে লিঙ্ক আপ করছি, তাই এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমাকে শো করতেছে 10। বাট এমনটা হতেই পারে যে এই ভেরিয়েবলটা আপনি বাইরেও তৈরি করছেন, তৈরি তো করতে পারেন সেম নামে। এবার আপনি যদি এখানে একটু লক করেন, এখানে 100 দিয়ে, তাহলে দেখবেন যে এই কনসোলের মধ্যে আপনার আউটপুট শো করবে 10, এই কনসোলের মধ্যে আউটপুট শো করবে আপনার 100, কোনো ঝামেলা ছাড়া। কিন্তু আপনি যদি সেম কাজটা ইফি ছাড়া করতেন, ইফি ফাংশন ছাড়া করতেন, তাহলে কিন্তু আপনার আউটপুট এইখানে 10 শো করলেও নিচে শো করতে হচ্ছে আপনার 100। বাট এটা যদি আপনি ভুলে করে দিতেন, উপরে নিয়ে যেতেন এই জিনিসটাকে, তাহলে দেখবেন আপনার নিচেটা শো করবে 10, এটা শো করবে হচ্ছে আপনার 100। এখন এই যে একটা ভেরিয়েবলের নাম, একটা ধরেন আপনি লাইব্রেরি তৈরি করছেন, একটা লাইব্রেরির মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কোড থাকে, লাইক 1000, 2000, 10,000 লাইনেরও কোড থাকে। তো ওই 10,000 লাইনের মধ্যে এ নামে ভেরিয়েবল তৈরি হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক হতেই পারে। আর এটাও স্বাভাবিক যে আপনি ওই লাইব্রেরিটা ব্যবহার করার পর আপনিও সেম নামে একটা ভেরিয়েবল নিছেন। ধরেন ওরা এটা নিছিল অ্যারে আকারে, আপনি এখানে নিছেন হচ্ছে নাম্বার। তো জাভাস্ক্রিপ্ট তো কনফিউশনে পড়ে যাবে যে কারটা ব্যবহার করবে, এটা ব্যবহার করবে না এটা ব্যবহার করবে। এই ধরনের সমস্যা সমাধান করার জন্যই মূলত ব্যবহার করা হয় ইফি। কারণ এই ইফির ভিতরে আপনার অসংখ্য ভেরিয়েবল থাকে, অসংখ্য ফাংশন থাকে। ওই ফাংশনের নাম যদি আপনি বাইরে ধরেন, ওই সেম আপনার ফাংশনের নাম ইফির ভিতরে একটা ফাংশন ছিল আপনার শো নামে একটা ফাংশন ছিল, সেই শো নামে ফাংশন যখন আপনি বাইরে এসে ক্রিয়েট করবেন সেম নাম দিয়ে,
তখন কিন্তু যেহেতু ইপি ব্যবহার করছেন কোনো ধরনের প্রবলেম হবে না, বাট ইপি ছাড়া যদি আপনি ব্যবহার করতেন জাভাস্ক্রিপ্ট কিন্তু কনফিউশনে পড়ে যেত। ধরেন আপনি এখানে দুইটা ফাংশন সেম ছিল, কপি আছে এখানে, ধরেন আমি এখানে এভাবে লিখছি ইফি ছাড়া। এখন জাভাস্ক্রিপ্ট তো কনফিউশন যে একই নামে দুইটা ফাংশন তৈরি হয়েছে, তাহলে আমি কোনটাকে কাজ করাবো। এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসার জন্য আমরা মূলত ইভি ফাংশনটা ব্যবহার করে থাকি। শুধু আমরাই না, সবচেয়ে জনপ্রিয় একটা লাইব্রেরি আছে হচ্ছে জেকোয়ারি। জেকোয়ারিও হচ্ছে আপনার এই ইফিটাকে ব্যবহার করে থাকে। যদি আমি একটু যাই, আমি যদি জুম করি, ওই যে দেখেন এই যে ওরা হচ্ছে প্যারেন্থেসিস শুরু করছে, এই যে আপনার ফাংশন লিখছেন নেমলেস অর্থাৎ অ্যানোনিমাস ফাংশন, তার মধ্যে জাস্ট দুইটা ডাটা পাস করছে এবং এই যে প্যারেন্থেসিস শুরু করছে, সরি কার্লি ব্র্যাকেট শুরু করছে, বাট এর শেষটা করছে দেখেন কোথায়, একদম শেষে গিয়ে। এই যে আপনার হচ্ছে সে কি করছে, কার্লি ব্র্যাকেট শেষ করছে, রিটার্ন করছে জেকোয়ারি এবং ফার্স্ট আপনার এটা কি হলো প্যারেন্থেসিস, হ্যাঁ প্যারেন্থেসিস শেষ করছে। তো এর মাঝে দেখেন অসংখ্য কিন্তু কোড আছে, অসংখ্য ফাংশন আছে, অসংখ্য আপনার ভেরিয়েবলও এখানে আছে। তো এই বিষয়গুলো যাতে কেউ যখন এটাকে ব্যবহার করবে, যখন আমরা কি করি যে করি যখন ব্যবহার করি, তখন কিন্তু আমরাও কিন্তু সেটাকে কি করি, নিচে কিন্তু অনেকগুলো ফাংশন লিখি, ভেরিয়েবলের নাম লিখি। তো যাতে দুইটার নাম যাতে কোনো সময় সেম না হয়, আর সেম যাতে হলেও যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, তাই তারা ইফি ব্যবহার করে, যাতে এর যে কোডগুলো এর মধ্যে সীমাবদ্ধতা থাকে। আর একটা লাস্ট একটা বিষয় বলি, যখন একটা ফাংশন তৈরি করা হয় আর সেই ফাংশনকে যখন কল করা হয়, যখন আমি এই ফাংশনকে কল করব, তখন জাভাস্ক্রিপ্ট কি করবে, এর ভিতরে আপনি যত কন্ডিশন লিখছেন, যত ভেরিয়েবল লিখছেন, সব সে ভুলে যাবে। সে শুধু মনে রাখবে যে রিটার্নের ভিতর আমার কি ছিল, এই রিটার্নের ভিতর কি ছিল, সে শুধুমাত্র সেটাই রিমেম্বার রাখবে। তাছাড়া এখানে আপনি যদি 200টা ভেরিয়েবল তৈরি করেন, লেট বার কনস্ট যাই ব্যবহার করেন না কেন, 200টা ফাংশন যদি তৈরি করেন, সে একটাকেও মনে রাখবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।